আমাদের বাংলাদেশের মানুষ হইতেছে এক ধরনের ক্রিমিনাল। একটা নিউজ পাইছিলাম গত একদিন বা 2 দিন আগে, বলছিল যে সৌদি আরবের অনেকগুলা ভিসা বাতিল হয়ে গেছে। তাতেই নিচে মানুষ আলহামদুলিল্লাহ লাগতেছে যে সৌদি আরবের ভিসা বাতিল হয়ে গেছে, আমরা অনেক খুশি। আসলে বাংলাদেশের মানুষ যে কত বড় মুনাফিক তার কর্মকাণ্ড দেখলে কিছুটা অনুভূতি করা যায়। মাত্র 15 দিনকের একটা যুদ্ধে পুরো বিশ্বকে একেবারে অচল করে দেওয়ার মতো অবস্থা। ইরানে আমেরিকা যেই যুদ্ধটা করছে বা যে হামলাটা করছে, বিগত প্রায় 5টা-6টা সরকার কিন্তু কখনো ইরানের উপর আক্রমণ করার সাহস পায় নাই। আর ডোনাল্ড ট্রাম্প সেটা কিন্তু করে দেখাইছে। আর দেখায় এখন পড়ছে আর একটা বিপদের মধ্যে, পুরো বিশ্বকে ইরান একটা নাড়া দিয়ে ফেলাইছে একেবারে, মানে একটা গড়বড় অবস্থা। এখন চীনের পায়ে ধরে বেড়াইতেছে, এইখানে পাকিস্তানের পায়ে ধরে বেড়াইতেছে, এখানে সৌদি আরবের পায়ে ধরে বেড়াইতেছে। যাই হোক, এত বেশি কঠোরভাবে কথা বলার মতো মানে সিস্টেম আমাদের নাই, কারণ আমাদেরও এক ধরনের জিম্মি করে রাখা হয়েছে। কারণ যেহেতু আমরা এই দেশের মধ্যে আছি, চাইলে যে কোনো কিছু বলতে পারি না। এখন আমি এইগুলো নিয়ে কেন কথা বলি, কারণ যেহেতু আমি সৌদি আরবে থাকি, আর সৌদি আরবের কাজের পরিস্থিতি এমন অবস্থা হয়ে গেছে এখন, এমনিতেই আগে থেকে অবস্থা গড়বড় ছিল, আর বর্তমান পরিস্থিতি আরও খারাপ। আর সেই সাথে দেখেন আমাদের বাংলাদেশি বা পাকিস্তানে অনেক লোকজন কিন্তু ধরে সরাসরি দেশে পাঠিয়ে দিতেছে, মানে একটা ক্যাব জ্যাপ অবস্থা শুরু হয়ে গেছে পুরো সৌদি আরবের মধ্যেই। মানে একেবারে কোনো প্রজেক্টের নতুন ধরনের কোনো কাজ নাই, প্লাস সেই সাথে পুরাতন যে সমস্ত কাজকর্ম ছিল সেগুলো কিন্তু একেবারেই বন্ধ। আর সৌদিরা জানেন যে সব কিছুতে কিন্তু একটু বেশি ভয় পায়, কারণ তাদের মন মানসিকতা অন্যরকমের। কারণ তাদের দেশ যেহেতু রাজতন্ত্র দেশ, যে কোনো একটা সমস্যা হলে তারা কিন্তু চুপ করে থাকে এমনিতেই। আর সেই অবস্থায় এরকম একটা যুদ্ধ হয়ে গেছে কিছুদিন আগে, আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি শিফাসানের মধ্যে, এই আমাদের মাথার উপর দিয়ে কিন্তু মিসাইলগুলো গেছে। মানে আমরা খুবই একটা আতঙ্কের মধ্যে ছিলাম। প্লাস সেই সাথে সব মিলে এখন কাজের অবস্থা একেবারেই, মনে করেন আগে প্রায় 60% কাজ ছিল, এখন আছে মাত্র 30 বা 40% সর্বোচ্চ। আমাদের প্রতি তাদের এত বদনজর কিসের জন্য? কারণ আমরা যেহেতু ইরানের সাপোর্ট করি, বিশেষ ক্ষেত্রে বাংলাদেশ, পাকিস্তান ইরানের ভক্ত বলা যাবে না, কারণ তারা মুসলিম হিসাবে আমরা কিন্তু তাদেরকে সাপোর্ট করি। সৌদি আরবের মানুষরা কিন্তু মুসলিম, কিন্তু তাদের যেই নিয়ম নীতি, ইসলামের যেই সমস্ত আইন কারণ তারা মানে, আর ইরান যেগুলো মানে, এগুলো সম্পূর্ণ ডিফারেন্ট সিস্টেম। যার প্রয়োজনে কিন্তু মানে আপনি যদি যেই ঘরে থাকে সেই ঘরের যদি শত্রুতাই করেন, তাহলে অবশ্যই তার থেকে তো টর্চার আপনার পেতে হবে। তা এখন বর্তমানে আমাদের পরিস্থিতিটা সেরকম হয়ে গেছে। শুক্রবারে যেহেতু বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 2 দিন 3 দিন সরকারি ছুটি থাকে, রোববার আজকে রবিবারে কিন্তু সরকারি মানে ছুটির দিন না, আজকে কর্মস্থল দিন। তারপরে দেখেন যে পুরোপুরি সব কিছুই ফাঁকা, কোনো কাজ বাজ নাই, একেবারেই অবস্থান নিরিবিলি একেবারে। এটার মধ্যে থাকি, এটা কিন্তু পুরো একটা সানাই, কিন্তু প্রত্যেকটা অলিগুলি দেখেন একেবারে ফাঁকা, শুধুমাত্র একটা রোড। বিষয়টা এরকম নেই যে দেখেন আজকে যে কর্মস্থল দিন, মানে পরিস্থিতি দেখে বোঝারিকা দেয় না, মনে হইতেছে সৌদি আরবের মধ্যে লকডাউন চলতেছে। আমাদের বাংলাদেশের মানুষ হইতেছে এক ধরনের ক্রিমিনাল। একটা নিউজ পাইছিলাম গত একদিন বা 2 দিন আগে, বলছিল যে সৌদি আরবের অনেকগুলা ভিসা বাতিল হয়ে গেছে। তাতেই নিচে মানুষ আলহামদুলিল্লাহ লাগতেছে যে সৌদি আরবের ভিসা বাতিল হয়ে গেছে, আমরা অনেক খুশি। আসলে বাংলাদেশের মানুষ যে কত বড় মুনাফিক তার কর্মকাণ্ড দেখলে কিছুটা অনুভূতি করা যায়। ভাই, ভিসা যখন বন্ধ হয়ে যাবে না, তখন আপনার উপরেও কিন্তু সমস্যা হয়ে যাবে, কারণ আপনাকে এখানে বসায় রাখবেন। আপনাকে যখন ভিসা বন্ধ হয়ে যাবে, তখন আপনাকে ধরে দেশে পাঠিয়ে দিলে ফের কখনো আপনার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন কেউ আসার সুযোগ পাবে না। সবসময় চেষ্টা করুন বা দোয়া করুন যেন ভিসা বন্ধ না হয়, কারণ ভিসা বন্ধ হয়ে গেলে আমাদের দেশের জন্য বিশাল একটা হুমকি হিসাবে কাজ করবে। তা আপনি নিজের পকেট ভারী করার জন্য সবসময় আলহামদুলিল্লাহ বলবেন আর অন্যের ভালো দেখবেন না, বিষয়টা একেবারে ওরকম হইতে পারে না। আপনার সবার কথা চিন্তা করতে হবে, সবার কথা ভাবতে হবে, তাহলে সেটা আপনি দেশপ্রেমিক হবেন। আর ভিসা বন্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম। যে ভিসাগুলো বাতিল করা হয়েছে, সৌদি আরবে দেখা গেছে যে একজন কফিলের নামে শত শত হাজার হাজার ভিসা বের করতো, বা একজন মানুষের নামে অনেকগুলা ভিসা প্রসেসিং করে নতুন লোক দেশ থেকে নিয়ে আসতো, পরবর্তীতে তারা কাজ পাইতো না। এখন সৌদি সরকার খুব কঠোর, আপনার একজনের নামে বেশি ভিসা ওঠানো যাবে না। আপনার ভিসা উঠাইলে সেই বিষয়ে সমস্ত তথ্য ডিটেলস হিসেবে আপনার কাজের অনুমতি সৌদি আরবে থাকতে হবে, তাহলে আপনি ভিসা উঠাইতে পারবেন। আগে যেমন একজনের নামে অনেকগুলো ভিসা উঠাইতে পারতো, বা একটা কোম্পানির নামে অনেকগুলো ভিসা উঠাইতে পারতো, বর্তমানে সেই সিস্টেমটা বন্ধ আছে। মানে অবৈধভাবে আপনি কোনো ভিসা তুলতে পারবেন না। যার প্রয়োজনে কিন্তু এটা আমাদের জন্যই ভালো হয়েছে। আপনাকে ভিসা তুলতে হলে সব কিছু প্রসেসিং ওকে করে কাজের ব্যবস্থা করে তারপর আপনার একটা লোক ভিসা মানে বের করতে হবে, তারপর আপনি সেই বিষয়ে সৌদি আরবে আসতে পারবেন। আর আগে যে সিস্টেম ছিল অবৈধ সিস্টেম, মানে মিথ্যা একটা অপবাদ দেখায় অনেক ধরনের ভিসা ওঠাইতো, সেইগুলো এখন আপাতত বন্ধ আছে। এটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো হয়েছে। এই জায়গাটা হয়তো বা অনেকেরই পরিচিত আছে, তৌফিক বিল্ডিং, রিয়াদ শিফাসানের মধ্যে। এই বিল্ডিংয়ের আশপাশে অনেক বেশি কাজ থাকে, যেমন আপনার গাড়ির মেকানিক সাইডের কাজ বা যে কোনো কোয়ালিটির কাজ যদি আপনার জানা থাকে, এই বিল্ডিংয়ের এখানে এসে যোগাযোগ করলে অবশ্যই আপনি সেই কাজটা করতে পারবেন। আর সেই সাথে এখানে একেবারে মানে নিম্ন পর্যায় থেকে 100 টাকা হাজিরা থেকে শুরু করে অনেক কোয়ালিটির ধরনের কাজ কিন্তু এখানে করা হয়। আমি আবার বলি, জায়গাটার নাম হচ্ছে তৌফিক বিল্ডিং, ওখানে লেখা আছে আল তৌফিক। তৌফিকের সামনের সাইড যেখানে প্রচুর পরিমাণে গাড়ির কাজ করা হয়, এরকম কিন্তু প্রায় 10-15টা মাঠ আছে, তার চেয়েও বেশি হবে, প্রায় 20-30টা মাঠ আছে যেখানে প্রচুর পরিমাণ গাড়ির কাজ করা হয়। বাম সাইডে, ডান সাইডে, আমি একটু ডান সাইডে আপনাদেরকে দেখাই।
এই হচ্ছে ডাইন পাশের সাইডটা, পুরোটা সহকারে দেখেন কি পরিমাণ গাড়ি এখানে রাখা। আমি যদি ক্যামেরা একটু উপর থেকে ধরি, দেখেন এই যে এইরকম প্রায় 20 থেকে 30টার উপরে মানে জায়গা আছে যে এখানে আপনার কাজ করা হয়। প্রচুর পরিমাণ গাড়ি চাই। যদি সৌদি আরবে গাড়ির কাজ শিখে আসেন, অবশ্যই ভালো কোনো একটা পোস্টে আপনি যাইতে পারবেন। চাইলে নিজেও ব্যবসা করতে পারেন, সেই সাথে প্লাস আপনি অন্য দোকানে শেয়ারে বিজনেস করতে পারেন। বর্তমানে এমন একটা পরিস্থিতি সৌদি আরবে, বিশেষ ক্ষেত্রে যারা বাইরে থাকে, মানে হাঁটা চলার কাম যারা করে, রাস্তাঘাটের পাশ দিয়ে যারা হাঁটাহাঁটি করে, তাদেরকেই পুলিশের সব থেকে বেশি আটক করে। কারণ আপনি যখন গাড়ি নিয়ে চলবেন, তখন কিন্তু পুলিশ অতটা আপনাকে খেয়াল করবে না। বা আপনার যখন গাড়ি নিয়ে একটা মানুষ চলে বা গাড়ির ভিতরে যারা চলে, তাদেরকে বেশিরভাগই তারা ধারণা করা হয়তো বা তাদের কাগজপত্র সব কিছু আছে। আর যারা হাঁটাচলা করে এমনি খোলা রাস্তা দিয়ে, তারা দেখলেই বুঝে যে এদের হয়তো গাড়ি গুড়ি নাই, এরা আসলে বেকার, যার প্রয়োজনে এদেরকে কিন্তু বেশি আটক করে। কারণ বিশেষ ক্ষেত্রে খোলামেলা জায়গা যারা থাকে, এরা কিন্তু বেশিরভাগ সময় দেখা গেছে যে বিভিন্ন রকমের ঝামেলার সাথে জড়িত হয়। তারা ভাবে হয়তো বা এদের কাজকর্ম নাই, এরা মনে হয় এরকম ঘুরে ফিরে আর খায়, এই পরিস্থিতি। এই জন্য সবসময় চেষ্টা করবেন, যদি সামর্থ্য থাকে বেশি ক্ষেত্রে সৌদি আরবে একটা গাড়ি কেনার জন্য। যদিও আপনার গাড়ি অতটা প্রয়োজন নাই, কিন্তু যদি আপনার খোলামেলা জায়গা কাজকর্ম থাকে, তাহলে অবশ্যই আপনি গাড়ি কিনে চালানোর জন্য চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য অনেকটা নিরাপদ হবে। এই যে আমার প্রায় 3-4বার ধরছে, তার ভিতর দিয়ে একবার গাড়ির ভিতর থেকে নামায় ফার্স্টে একবার ধরছে। আমি অবাক হয়ে গেছি যে যখন এই গত 2-3 বছর আগে রমজানের ভিতরে এই যখন চেক চলে, তখন আমাকে ধরছিল। আমি ইশারার ভিতর দিয়ে, মানে এদেশে যেই আপনার ক্যামেরার সামনে যখন দাঁড়ায়, লালবাতি জ্বললে যখন দাঁড়ায়, রেড লাইট জ্বললে যখন গাড়ি পার্কিংয়ে দাঁড়ায়, পার্কিং না মানে সামনের লেন দিয়ে গাড়ি যায় আর এক লেন দাঁড়ায় থাকে, এই টাইমে যখন দাঁড়াইছি, পিছন থেকে এক সিভিল ড্রেসের পুলিশে এসে বলে যে মুদির তাল আকামাতে জিব আকাম। আমরা কই তোর আকামা দেবো কে? মানে ও হয়তো বা সিআইডি না, পুলিশের সাথেই ছিল। দেখা গেছে মামা বাইক নিয়ে অনেক সময় থাকলে যা হয় আর কি, হয়তো বা আনডিউটি টাইম ছিল তার। পরে আমরা গেছি তোরে আমরা আকামা দেবো কে। পরে এই নিয়ে অনেক হেনস্থা করছি, প্রায় 4-5 মিনিট হয়ে গেছে ইশারার পাশে আমাকে দাঁড়া করে। পরে আমরা ওরে দিইনি, পরে রাগ করে পিছন দিয়ে দেখি পুলিশের গাড়ি আসতেছে, জাওজাতের গাড়ি। সরাসরি ডাক দিয়ে আমাদেরকে একবারে চোর যেরকম ধরে, কলাটা ওরকম ধরে, বেল এরকম ধরে নিয়ে যেতেছে। যেহেতু জিজ্ঞাসা করছে, হয়তোবা আমরা তাদের সাথে তর্ক করছি, যার প্রয়োজনে এই সমস্যাটা হয়েছে। পরে থানায় নিয়ে আমাদেরকে ছাড়িয়ে দিছে, যেহেতু কাগজপাতি তখন সব কিছু ছিল। তখন কিন্তু আমার আকামা এক্সপায়ার ছিল, বর্তমানে কিন্তু কাগজপাতি আছে। তারপরে কিন্তু অনেক বেশি টেনশন বর্তমান বেশি, কারণ অনেকে হয়তো বা জানেন যে এখন অনেক মানুষকে ধরে দেশে পাঠাই দিতেছে। তারা একটা মাধ্যম দিয়ে আপনাকে দেশে পাঠায়, কিন্তু বাস্তবে দেখা গেছে যে অনেক সময় বিনা কারণে কিন্তু ধরে পাঠায়। এটা 100% সত্য কথা। মানে তারা যখন আপনাকে দেশে পাঠাবে, কোনো না একটা কোনো মাধ্যম দিয়ে আপনাকে দেশে পাঠাবে, একটা প্রমাণ তো লাগবে। কারণ তারা যেহেতু আইনের প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে, যার প্রয়োজন আপনাকে খামাখা ধরে একটা মামলা দিয়ে বসবে। সেটা তাদের জন্য একটা, মানে তারা দেখাইতে পারে যে এই অপরাধ সে করছে, যার প্রয়োজনে তাকে গ্রেপ্তার করছে। অথচ কিন্তু আপনাকে বিনা প্রয়োজনেই গ্রেপ্তার করা হয়েছে। এটা কিন্তু 100% রাইট বর্তমান সময়ে। তবে অনুরোধ করবো বাংলাদেশে যারা সরকার প্রধান আছে, এই সমস্ত বিষয় নিয়ে আলাপ করার জন্য। রেমিটেন্স যোদ্ধাদের হাতে পায়ে ধরে যখন রেমিটেন্স কমে যায়, কিন্তু তাদের দুঃখের সময় দেখা গেছে যে তারা পাশে থাকে না, এই হলো বিষয়। তো যাই হোক, বিস্তারিত অনেক কিছুই বললাম। যদি আরও কিছু জানার প্রয়োজন মনে করেন, অবশ্যই আমাকে সবসময় জানাইতে পারেন বিষয়টা। তাহলে দেখা গেছে যে আমি একেবারে, যেহেতু রিয়েল এখানেই থাকি, এই কারণে সত্য তথ্যটা আমি আপনাদেরকে দিতে পারবো। আর বর্তমানে কিন্তু খুবই রোদ বেশি, একটু এই যে প্রায় 1 সপ্তাহ ধরে রোদ অনেক বেশি। দেখেন আশপাশে যে ঘাস আছে, এগুলা কিন্তু পুরো একেবারে নষ্ট একটা ভাব হয়ে গেছে, বা মরমার একটা ভাব হয়ে গেছে। বৃষ্টিও বেশ 4-5 দিন বৃষ্টি বর্তমানে নামতেছে না। এই মুহূর্তে তাপমাত্রা প্রায় 40, 42, 43 পর্যন্ত উঠে যাইতেছে তাপমাত্রা। সামনে কতদূর আরও বেশি হওয়ার সম্ভাবনা, প্রায় একেবারে 45 থেকে প্রায় 55 পর্যন্ত তাপমাত্রা উঠে যায়। চিন্তা করেন 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কিভাবে সাধারণ মানুষ কাজ করবে, একেবারে এরকম খোলামেলা মাঠে। তবে একটা জিনিস, সৌদি আরবে যতটাই আপনার গরম থাক, মানে গা গতর অত বেশি ঘামায় না, বা অত বেশি একটা মানে আপনার অস্থির লাগে না। এর প্রধান কারণ সৌদি আরব হলো অনেক উচ্চতা, যার প্রয়োজনে প্রচুর পরিমাণ বাতাস থাকে সব সময়। এ প্রয়োজনে মানুষ ক্লান্তি হয়ে পড়ে না। বাংলাদেশে যেমন অনেক সময় ছায়া থাকে, মানে রোদ বেশি থাকে না, কিন্তু ব্যবসা গরম থাকে। এর প্রধান কারণ
বাংলাদেশ হলো ঘনবসতি এরিয়া, এরপরে গাছগাছালি দিয়ে ভরপুর, আর তার মধ্যে যদি বাতাস না থাকে তাহলে সমস্যা। আর এই দেশে যতটাই গরম থাক, আপনি বাইরে থেকে ভিতরে যাওয়ার সাথে কিন্তু ঠান্ডা। দোকানে এসি, মসজিদে এসি, এরপরে ভালো ভালো শোরুমে আপনারা ইসের ভিতরে এসি থাকে, বাথরুম পর্যন্ত কিন্তু এসি থাকে, যেখানে যান সেখানে এসি, গাড়ির ভিতরে এসি। এই প্রয়োজনে এই দেশে যারা একেবারেই বাইরে কাজ করে, বাইরে থাকে, তাদের জন্য কষ্টকর। তো যাই হোক, বিষয়টা আপনাদেরকে বলার চেষ্টা করলাম। সবাই যদি বুঝে থাকেন অবশ্যই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।